বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে যে ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ক্লাস বিবিএস পার্ট সেকেন্ড ইয়ার, চ্যাপ্টার 3। চ্যাপ্টারের নাম হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট। এই অধ্যায় থেকে আমি একটা অঙ্ক তোমাদের সলিউশন করে দেখাবো। প্রথমে অঙ্কটি আমি পড়ছি। এম কোম্পানি পারচেজ এ মেশিন অন মে 2009. The following information relating to the machine was gathered at the end of May 2009. এম কোম্পানি একটা মেশিন ক্রয় করেছে মে 1 তারিখে 2009 সালে, এবং এই মেশিন সম্বন্ধে নিম্নোক্ত তথ্য পাওয়া যাচ্ছে বা নিম্নোক্ত তথ্য দেওয়া আছে। পারচেজ প্রাইস, প্রথমে দেওয়া আছে পারচেজ প্রাইস, মেশিনের ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, 1 লাখ। হচ্ছে ক্রেডিট টার্ম 210 and 30। ক্রেডিট টার্ম দেওয়া থাকে বাকিতে ক্রয় করলে, এই মেশিনটা বাকিতে ক্রয় করেছে তাই ক্রেডিট টার্ম দেওয়া আছে 210 and 30। ফ্রাইট কস্ট টাকা 1000 এবং ক্রয় পরিবহন দেওয়া আছে 1000 টাকা। ইনস্টলেশন কস্ট টাকা 4000। সংস্থাপন ব্যয় দেওয়া আছে 4000 টাকা। লেবার কস্ট ডিউরিং রেগুলার প্রোডাকশন অপারেশন টাকা 10000। নিয়মিত উৎপাদন পরিচালনার জন্য লেবার কস্ট মজুরি ব্যয় আছে 10000 টাকা। The company intends to use the machine for only 8 years. However, after which it expects to be able to sell it for টাকা 2000. কোম্পানি এই মেশিনটা 8 বছর ব্যবহার করতে পারবে, আর এটা ব্যবহার শেষে আশা করতেছে 2000 টাকা বিক্রি করতে পারবে। The invoice for the machine was paid on May 5, 2009. এবং মেশিনটা যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছিল, এই মেশিনের প্রাইসটা পরিশোধ করা হচ্ছে মে 5 তারিখে। The invoice for the machine was paid on May 5, 2009. মে 5 তারিখে মেশিনের ক্রয় মূল্যটা পরিশোধ করা হচ্ছে, মে 5 তারিখ। আর টার্ম হচ্ছে 210 and 30। প্রাইসটা হচ্ছে 1 লাখ টাকা। এই তিনটা বিষয় প্রয়োজন হবে এই জন্যই যে এটা বাকিতে ক্রয় করা ছিল এবং একটা ক্রেডিট টার্ম ছিল 210 and 30। আর এটা এই 210 and 30 এর মিনিংটা হচ্ছে 10 দিনের মধ্যে পণ্যের মূল্য পরিশোধ করতে পারলে 2% বাট্টা পাওয়া যাবে। যেহেতু ক্রয় করা হয়েছিল মে 1 তারিখে, পরিশোধ করা আছে 5 তারিখে, 10 দিনের মধ্যে পরিশোধ হয়েছে, এই জন্য 2% বাট্টা পাওয়া যাবে। অর্থাৎ 1 লাখ টাকার সে 2% ছাড় দিয়ে বাকি টাকাটা পরিশোধ করবে। ডিসকাউন্ট বাবদ 2% ক্যালকুলেশন করে বাদ দিয়ে বাকি টাকা পরিশোধ করবে। এই জন্য এটা মার্ক করে আমরা প্রথমে রেখে দিলাম। এখন রিকোয়ার্ড কি করণীয়? কম্পিউট দ্য depreciation expense for the year indicated using the following method. নিম্নোক্ত পদ্ধতি অ্যাপ্লাই করে ইউজ করে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করতে বলা হচ্ছে। প্রথম 1 নম্বর রিকোয়ার্ড হচ্ছে স্ট্রেট লাইন মেথড ফর 2009।
সরল রৈখিক পদ্ধতিতে 2009 সালের অবচয়ের খরচ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করো। 2 নম্বর is sum of the year digit method for 2009 and 10। তার 3 নম্বর আছে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড ফর 2009 and 10। পর্যায়ক্রমে আমরা তিনটা রিকোয়ার্ড ক্যালকুলেশন করে দেখাবো। এখন সলিউশন করতে গেলে আমার অঙ্কটা মুছে ফেলতে হবে, এজন্য তোমরা এটা স্ক্রিনশট দিয়ে অঙ্কটা রেখে দিতে পারো, পরবর্তীতে স্ক্রিনশট দেখে সলিউশনটা মেলানোর জন্য তোমাদের জন্য সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে একটা ওয়ার্কিং করছি। ওয়ার্কিংটা হচ্ছে ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েবল ভ্যালু। ডিপ্রিসিয়েবল ভ্যালুটা নির্ণয় করার জন্য প্রথমে লাগবে আমাদের পারচেজ প্রাইস। পারচেজ প্রাইস দেওয়া আছে টাকা 1 লাখ। এর থেকে বাদ যাবে লেস ডিসকাউন্ট, পারচেজ ডিসকাউন্ট। পারচেজ ডিসকাউন্ট ওই সে 210 এর 30 বলা ছিল, 210 এর 30 মানে 10% 10 দিনের মধ্যে পরিশোধ করলে এই 1 লাখ টাকা 2%, 1 লাখ টাকা 2% কত আসে 2000 টাকা। এই 2000 টাকা ছাড়, 2000 টাকা ছাড় দিয়ে তাহলে পরিশোধ করতে হবে 98,000 টাকা। এরপর এর সাথে যোগ হবে আমাদের ফ্রাইট এন্ড কস্ট আর ইনস্টলেশন কস্ট, দুইটা কস্ট যোগ হবে। ফ্রাইট এন্ড কস্ট হচ্ছে 1000 টাকা আর ইনস্টলেশন কস্ট হচ্ছে 4000 টাকা। লেস সেলভেজ বিল। সেলভেজ বিল হচ্ছে 2000 টাকা। এটা হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাদের এখানে করণীয় ছিল একে যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করতে বলা হয়েছিল তিনটা মেথডে। তার ভিতরে প্রথম 1 নম্বরে বলা ছিল স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনের ফর্মুলা, ডেপ্রিসিয়েশন নির্ণয়ের ফর্মুলা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু কে এস্টিমেটেড লাইফ ইয়ার দ্বারা ভাগ। ডেপ্রিসিয়েবল ভ্যালু আমরা আগে নির্ণয় করে নিয়েছি ওয়ার্কিং এর মাধ্যমে, করে লিখেও রাখছি 1,01,000 টাকা। আর এস্টিমেটেড লাইফ এটা আমাদের অঙ্কে দেওয়া ছিল 8 ইয়ার। তাহলে ইয়ারলি ডেপ্রিসিয়েশন পাবো এস্টিমেটেড ডেপ্রিসিয়েবল ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ ইয়ার হচ্ছে 8, এটা দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা যেটা পাবো এটাই হবে ইয়ারলি, অর্থাৎ 2009 সালের ইয়ারলি ডেপ্রিসিয়েশন, এটা ভাগফল। আমরা ভাগফল নির্ণয় করে দেখতে পারি
12,625, 12,000 12,625। এটা হচ্ছে ইয়ারলি ডেপ্রিসিয়েশন। কিন্তু 2009 সালে যেহেতু মেশিনটা ক্রয় ছিল মের 1 তারিখে, 1/5/2009, তাহলে 2009 সালে মে মাসে মের 1 তারিখে ক্রয় করা, মানে 2009 সালে ব্যবহার হয়েছে 8 মাস। তাহলে এটা হচ্ছে 1 বছরের ডেপ্রিসিয়েশন। অতএব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স for 2009 equal to এখানে এটাকে 12 দিয়ে ভাগ এবং 8 দিয়ে গুণ করলে আমরা পাবো 8,417 টাকা। স্ট্যান্ডার্ড মেথডে 2009 সালের ডেপ্রিসিয়েশন হবে 8,417। রেকর্ড 2 তে বলা ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার সাম অফ 8 ডিজিট মেথড। এই মেথডে আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে বলা হয়েছে 2009 সাল এবং 10 সালে। প্রথমে 2009 সালে ডেপ্রিসিয়েশন নির্ণয় করার আগে সাম অফ ইয়ার কত আসে দেখি। যেহেতু এটা এক্সেপ্টেড লাইফ হচ্ছে লাইফ ইয়ার 8 ইয়ার্স, 8 থেকে 1 এর যোগফল 8 7 6 5 4 3 2 1, এইগুলোর যোগফল 6 10 10 11 21 28 36। তাহলে অতএব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স depreciable value যেহেতু 9 সালে ব্যবহৃত হচ্ছে 8 মাস, তাহলে 8 মাস হলে 8 দিয়ে 12 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ, এটা ক্যালকুলেশন করে যেটা পাবো এটা হবে 2009 সালের ডেপ্রিসিয়েশন। ক্যালকুলেশন করে দেখি কত আসে। 14,963। এটা হচ্ছে 2009 সালের। ঠিক একইভাবে 2010 সালেরটা দেখাই। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2009 এর টাকা হচ্ছে 14,963। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2010 2010 এর ডেপ্রিসিয়েশন হচ্ছে 19,639।
এরপর আমরা 3 নম্বর রেকর্ডে আসবো। শিক্ষার্থী, এবার আমি 3 নম্বর রেকর্ডে চলে আসলাম। 3 নম্বর রেকর্ডে বলেছিল ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয়। এক্ষেত্রে আমাদের রেট, একটা ডেপ্রিসিয়েশনের রেট লাগবে, হার। তো ডেপ্রিসিয়েশনের হার যেহেতু এখানে দেওয়া নাই, আমাদের নির্ণয় করে নিতে হবে। নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে 100 কে ভাগ করতে হবে এক্সপেক্টেড লাইফ ইয়ার দ্বারা। আমাদের এই অঙ্কে এক্সপেক্টেড লাইফ ইয়ার ছিল 8। এটাকে ভাগ করলে আমরা যেটা পাবো, এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতির ডেপ্রিসিয়েশনের হার পাবো। এটাকে আবার 2 দ্বারা গুণ করলে আমরা পাবো ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডের হার। এই জন্য সরাসরি এর সাথে 2 দ্বারা গুণ দিতে পারি। ক্যালকুলেশনটা আসবে, এটাকে ভাগ করলে পাচ্ছি 12.25 12.25 এটা গুণ হচ্ছে 2 সমান হচ্ছে 25%। এই 25% হারে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। এক্ষেত্রে ডেপ্রিসিয়েশন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু এইটাকে ইউজ করা যাবে না। আমাদের যে প্রাইস যেটা ছিল, এইটা সেলভেজ ভ্যালু বাদ দেওয়ার পূর্বের যে ভ্যালুটা ছিল, অর্থাৎ 2000 টাকা যোগ করলে 1,03,000 টাকা। এই 1,03,000 টাকাকে আমাদের ভ্যালু হিসাবে কাউন্ট করতে হবে। এর প্রথমে আসি 2009 সালের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। for 2009 আমাদের ওই যে 1,03,000 টাকার উপর 1,03,000, এটার উপর কত পার্সেন্ট? 25%। সরাসরি 25% ক্যালকুলেশন করে যেটা আসবে এটাই হবে 2009 সালে ডেপ্রিসিয়েশন। 25% আসবে 25% প্লাস এর সাথে আরেকটা কাজ আছে। যেহেতু 2009 সালে মে মাসে মেশিনটা ক্রয় করা ছিল, মে মাসের 1 তারিখে, তাহলে 2009 সালের ডেপ্রিসিয়েশন আসবে 8 মাসের। তাহলে এটা পুরো 1 বছরের না, 8 মাসের। 12 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ, তাহলে 8 মাসে টোটাল কত টাকা আসবে সেটা পাওয়া যাবে। ক্যালকুলেশন করে এটা আসবে, ক্যালকুলেশন করে দেখতে পারি। $17,167। টাকা হচ্ছে 2009 সালের ডেপ্রিসিয়েশন। এবার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এইবার ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে গেলে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডের ক্ষেত্রে পূর্বের বছরের ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে পরবর্তী বছরের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। অতএব আমাদের এখানে ক্যালকুলেশনটা হবে 1,03,000 মাইনাস ওই ডেপ্রিসিয়েশন যেটা 2009 এ নির্ণয় হয়েছে এটা বাদ 17,167। এইটা মাইনাস করার পরে ব্যালেন্স যেটা থাকবে সেটার উপর মাইনাস করে গুণ 25%। মাইনাস করলে কত আসে? 1,03,000 মাইনাস 17,167 85,833 85,833 গুণ 25%। এটার 25%
গুণ 25%, তাহলে আসবে 21,458। তাহলে আমাদের অবচয় এক্সপেন্স দেখানো হলো ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে 2009 সালে হচ্ছে 17,167 এবং 2010 সালে 21,458 টাকা। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।